Welcome back to my channel Time WBCS. ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে আজকে আর একটা ক্লাস 5 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং সমস্ত কোয়েশ্চেনগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে ইউপিপিএসসি এবং কয়েকটা কোয়েশ্চেন আছে মনে হয় সম্ভবত প্রবাবলি বিপিসিএস কোয়েশ্চেন, ঠিক আছে, বিহার প্রভিন্সিয়াল সিভিল সার্ভিস এক্সামিনেশন। তো আমি কোশ্চেনগুলো সব কোশ্চেনগুলো এলাবোরেটলি ডিসকাস করব না, জাস্ট কিছু আনসারটা আমি বলে দেবো। এলাবোরেটলি ডিসকাস করতে গেলে ভিডিওটা লেন্থি হয়ে যাচ্ছে এবং একটু সময় লেগে যায় বেশি, এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ডিসকাস করব, ঠিক আছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করো এবং লাইক বা কমেন্ট করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করো। এবং এই যে ক্লাসগুলো আসছে প্রত্যেক দিন রেগুলারলি 5টা করে কোয়েশ্চেন দেখতে থাকো, প্র্যাকটিস করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবছর প্রিলিমিনারি ডাব্লিউবিসিএসে আসতে পারে, মিসলেনিয়াসে আসতে পারে, ঠিক আছে। সো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা, হু হ্যাড ridiculed Congress as representing only a short-sighted minority of the people? Who had ridiculed Congress as representing only a short-sighted minority of the people? এটা ইউপিপিএসসির একটা কোয়েশ্চেন। তো আনসারগুলো দেখো, অ্যালান অ্যাক্টোভিয়াম হিউম, লর্ড রিপন, লর্ড ডাফরিন, লর্ড লিটন। দেখো এই যে লর্ড লিটন 1800 বা লর্ড রিপন, এই দুটোর মধ্যে কিন্তু আনসার আসবে না, ঠিক আছে। তো কারণ এই দুটোর সঙ্গে জাতীয় কংগ্রেসের যে টাইম পিরিয়ডের প্রথম দিকে সেটি কিন্তু আসবে না, সুতরাং আমরা কিন্তু এই দুটো কোয়েশ্চেনকে অমিট করব, ঠিক আছে। এই দুটো কোয়েশ্চেনকে অমিট করব এবং পরের যে কোয়েশ্চেনটা থাকবে অ্যালান অ্যাক্টোভিয়াম হিউম। দেখো অ্যালান অ্যাক্টোভিয়াম হিউম কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন 1825 সালে। হি ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সো অপশন এ ইজ নট পসিবল এবং থাকছে অপশন সি, লর্ড ডাফরিন। কারণ লর্ড ডাফরিনের সময় যেহেতু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল এবং তিনি গভর্নর জেনারেল ছিলেন এবং তিনি এই জাতীয় কংগ্রেসকে তিনি বলেছিলেন এ শর্ট সাইটেড মাইনরিটি অফ দ্য পিপল, ঠিক আছে। এবং এই কথাটা তিনি 1887 খ্রিস্টাব্দে বলেছিলেন, মনে থাকবে। সো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, এটা ওয়ান্স হবে না, ওয়ান অফ দ্য হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, তুমি লিখে দিচ্ছি, one of the following is associated with the Champaran Satyagraha of Mahatma Gandhi? তো নিচের কোনজন ফলোয়িং উইথ চম্পারণ সত্যাগ্রহ মহাত্মা গান্ধী? রাজেন্দ্র প্রসাদ। Which one of the following is associated with Champaran Satyagraha of Mahatma Gandhi? রাজেন্দ্র প্রসাদ, অনুগ্রহ নারায়ণ সিনহা, জে.বি. কৃপলানি, রাজকুমার শুক্লা। আচ্ছা, এই কোশ্চেনটা আমার প্রিন্টটা করা ভুল হয়ে গেছে। যে কোশ্চেনটা আমি এরকম প্রিন্ট করতে চেয়েছিলাম যে কে গান্ধীজিকে চম্পারণ সত্যাগ্রহের জন্য ইনভাইটেড করেছিলেন, ঠিক আছে, লিখে দিচ্ছি।
ও গান্ধীজি who invited Gandhiji to Champaran. ঠিক আছে, who invited Gandhiji to Champaran. who invited Gandhiji to Champaran. কোয়েশ্চেনটা হতো এরকম ধরনের, তো আমি ভুল প্রিন্টেড করে ফেলেছি। যাই হোক, তোমরা কোয়েশ্চেনটা এরকম পড়ো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইনভাইটেড গান্ধীজি ইন চম্পারণ ফর দ্য সলভ দ্য প্রেজেন্ট প্রবলেম। ঠিক আছে, এরকম ধরনের কোয়েশ্চেনটা পড়ো। তো এই কোয়েশ্চেনটা আনসার হয়ে যাবে কি রাজকুমার শুক্লা। যদিও রাজেন্দ্র প্রসাদ, অনুরঘর নারায়ণ সিনহা এবং জেবি কৃপলানি এরা সবাই কিন্তু মোটামুটি চম্পারণ সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, সরি, জেবি কৃপলানি হবে না, রাজেন্দ্র প্রসাদ, অনুরঘর নারায়ণ সিনহা এবং রাজকুমার শুক্লা এরা কিন্তু চম্পারণ সত্যাগ্রহের সঙ্গে রিলেটেড। এবং রাজকুমার শুক্লা কিন্তু মহাত্মা গান্ধীজিকে চম্পারণে ইনভাইট করেছিলেন এবং সেই জন্য গান্ধীজি সেখানে চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন এবং এটা গান্ধীজির প্রথম সত্যাগ্রহ। এরপর আরও দুটো সত্যাগ্রহ করেছিলেন, 1718 আহমেদাবাদ সত্যাগ্রহ এবং 1718 খেদা সত্যাগ্রহ। তো গান্ধীজির এটা ছিল প্রথম সিভিল আইন অমান্য। ঠিক আছে, দ্যাট ইজ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। কারণ সেখানে যে কৃষকদের উপরে কর চাপানো হতো সেই কর লাঘব করবার জন্য কিন্তু সেখানে একটা আন্দোলন রিডিউস করবার জন্য একটা আন্দোলন শুরু হয়েছিল এবং গান্ধীজি সেই আন্দোলনে পার্টিসিপেট করেছিলেন এবং সরকারের যে আইন সেই আইনটাকে তিনি অমান্য করেছিলেন। শেষ পর্যন্ত ট্যাক্স রিডিউস করা হয়, নন ট্যাক্স মানে ট্যাক্স দেবে না এরকম ধরনের সত্যাগ্রহ শুরু করা হয়। তো এইটি ছিল গান্ধীজির প্রথম সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। তারপর হচ্ছে খেদা আহমেদাবাদ সত্যাগ্রহ, সেটা ছিল গান্ধীজির প্রথম হাঙ্গার স্ট্রাইক এবং খেদা সত্যাগ্রহ ছিল প্রথম নন কোঅপারেশন মুভমেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে মনে রাখতে হবে। আর হচ্ছে গান্ধীজি 3টে সত্যাগ্রহ প্রথম করেছিলেন, তারপরে আরেকটা সত্যাগ্রহ ছিল সেটা রাওলাট, সেটা মাস বেস একটু সত্যাগ্রহ ছিল এবং রাওলাট সত্যাগ্রহের পরে কিন্তু তিনি দেখলেন যে ইন্টারন্যাশনাল একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে গিয়ে 1920 খ্রিস্টাব্দে তুরস্কের সঙ্গে ইংল্যান্ড অ্যালিড পাওয়ার, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে অ্যালিড পাওয়ার ছিল তাদের মধ্যে একটা সেভারয় চিঠি সাইন হয় এবং সেই চিঠি অনুযায়ী তুরস্কের যে খলিফা সেই খলিফার পদকে অবলুপ্ত করা হয় এবং তুরস্ককে বিভিন্ন স্টেটের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তো তুরস্কের এই অবনতির জন্য বা খলিফা পদকে আবার পুনরায় সেখানে বসানোর জন্য সেখানকার মুসলিমরা একটা আন্দোলন শুরু করে। ঠিক আছে, সেটা ইন্ডিয়ান মুসলিমরাও সেখানে ভারতবর্ষ কিন্তু একটা আন্দোলন শুরু করে, সেটা হচ্ছে কি ইন্ডিয়ান মুসলিম যেটা ভারতবর্ষ আন্দোলন শুরু করেছিলেন সেটা খিলাফত আন্দোলন। তো গান্ধীজি দেখেছিলেন যে এই আন্দোলনে গান্ধীজিকে কিন্তু সৈয়দ আলী ভ্রাতৃদ্বয় কিন্তু ইনভাইট করেছিলেন এবং খিলাফত আন্দোলন সম্পর্কে গান্ধীজির সঙ্গে আলোচনা করেছিলেন এবং গান্ধীজি কিন্তু সেই সময় কিন্তু একটা জিনিস গান্ধীজি দেখেছিলেন। তখন গান্ধীজি যখন হিন্দস্বরাজ একটা বই লিখেছিলেন 1909 খ্রিস্টাব্দে, তো যখন তিনি ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকায় ফিরছিলেন জাহাজে করে, তখন কিন্তু একটা হিন্দস্বরাজ বলে বই লিখেছিলেন। সেই বইটা তিনি লিখতে লিখতে কিন্তু যখন ডান হাতে লিখছিলেন, ডান হাত অবশ্য হয়ে গেলে তিনি বাঁ হাতে অনর্গল লিখে গেছিলেন। তো সেই বইটা লেখার জন্য কিন্তু সেই বইটা লিখেছিলেন, কিন্তু তিনি সেই বইয়ে সেটা তিনি এক্সপ্রেস করেছিলেন যে কথাটা, সেটা হচ্ছে গিয়ে যে ভারতবর্ষে যে সরকার আমাদের ব্রিটিশ সরকার চলছে
সেই সরকার কিন্তু আমাদের কোঅপারেশনেই চলছে, আমাদের সহযোগিতাতেই চলছে, অর্থাৎ আমরা কোঅপারেশন করছি বলেই চলছে। সুতরাং যদি আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে নন কোঅপারেশন করি, অর্থাৎ তাদেরকে যদি কোঅপারেট না করি, তাহলে কিন্তু সরকার কিন্তু ভেঙে যেতে পারে, অর্থাৎ সরকার কিন্তু মানে পঙ্গু হয়ে যেতে পারে। অর্থাৎ স্কুল কলেজ কোর্ট সমস্ত জায়গাতে আমরা কিন্তু সেখানে ব্রিটিশ সরকারের হয়ে কাজ করছি, যার ফলে সেই সমস্ত ইনস্টিটিউশনগুলো থেকে যদি আমরা ছেড়ে দিই, অর্থাৎ মানে রিজাইন দিই, তাহলে কিন্তু অফিস আদালত কিছুই চলবে না, পুলিশ প্রশাসন সবই কিন্তু থমকে যাবে। এবং এইটাই হচ্ছে গিয়ে গান্ধীজি বোঝাতে চেয়েছিলেন নন কোঅপারেশন। এছাড়া আর একটা তিনি বলেছিলেন যে তাদের যে মেশিন মেড যে বস্ত্র, সেই মেশিন মেড বস্ত্রগুলোকে কিন্তু প্রত্যাখ্যান করে দেশের যে বস্ত্র, যে প্রোডাকশন, যে হ্যান্ডমেড যে খাদি পোশাক, সেই খাদি পোশাকের প্রচলন বেশি করে করতে বলেছিলেন। তো তিনি এই যে থটটা দিয়েছিলেন সেটা কিন্তু এটাকে কাজে লাগিয়েছিলেন পরবর্তীকালে, যদি আরবান এরিয়াতে স্টুডেন্ট, ছাত্র, শিক্ষক, প্রফেসর, ডাক্তার, লয়ার সবাই কিন্তু তাদের অফিস আদালত সব ত্যাগ করেছিলেন, হ্যাঁ, সমস্ত কিছু ত্যাগ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে কয়েক মাস পর কিন্তু তারা আবার রিজয়েন করেছিলেন, কারণ স্বাভাবিকভাবে সেইখানে কিন্তু আবার রিজয়েন করেছিলেন এবং প্রেজেন্ট করেছিলেন। যা এটা হচ্ছে গিয়ে তারা কিন্তু বেশি দিন কিন্তু নন কোঅপারেশন করতে পারেননি, পরবর্তীকালে আবার তারা কিন্তু জয়েন করেছিলেন তাদের কর্মে। তবে অনেক বড় বড় লয়ার ছিলেন, খুব নামিগুণী, তারা কিন্তু তাদের প্র্যাকটিস ছেড়ে বেরিয়ে এসে নন কোঅপারেশন মুভমেন্টে তারা পার্টিসিপেট করে। তো এই নন কোঅপারেশন মুভমেন্টটা তখন গান্ধীজি দেখলেন যে খেলাফত আন্দোলনের যে ইস্যু এখানে শুরু হয়েছে ভারতবর্ষে, সেটার সঙ্গে যদি আমরা এই নন কোঅপারেশনকে যুক্ত করি, তাহলে কিন্তু একটা মাস মুভমেন্ট করা যাবে এবং হিন্দু মুসলিমের মধ্যে যে মতানৈক্য, যে ভাগ, যে ভেদ, তারা যে ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশ সরকার তৈরি করেছিল 1905 সালে বঙ্গভঙ্গ দিয়ে, সেটা কিন্তু প্রলেপ দেওয়া যাবে। এবং তার আগে কিন্তু লখনৌ সেশনে হিন্দু মুসলিমের ইউনিটি ব্যাপারটা চলে এসেছিলো, জাতীয় কংগ্রেসের, আবার যে এক্সট্রিম অ্যান্ড মডারেটদের ইউনিটি, তো সেইটা আরও জোরদার হবে, ঠিক আছে। তাই সেইভাবেই কিন্তু গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্টে মুসলিমদের সঙ্গে একসঙ্গে খেলাফত আন্দোলনকে জুড়ে খেলাফত নন কোঅপারেশন মুভমেন্ট স্টার্ট হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। তো গান্ধীজি বলেছিলেন এই মুভমেন্টে একটা কথা বলেছিলেন, স্বরাজ উইদিন এ ইয়ার। ওই কোশ্চেনটা নেক্সট আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মুভমেন্ট। তো আগের দিনে স্বরাজ সম্পর্কে একটা ধারণা দিয়েছি। স্বরাজ কথা বলতে কি, মানে আসামে যে টি ওয়ার্কার্সরা ছিলেন তারা স্বরাজ বলতে কী বুঝতেন সেটা কিন্তু আমি একটু এক্সপ্লেন করে দিয়েছি। তা নন কোঅপারেশন মুভমেন্টে কিছু কিছু মুভমেন্ট হয়েছিল, যেমন হচ্ছে পেজান মুভমেন্ট, অযোধ্যার বাবা রামচন্দ্র, মোফলা রেবিলিয়ন্স 1921 খ্রিস্টাব্দে মালাবার কেরালাতে। এবং এই মোফলা রেবিলিয়নটা ছিল আগে পেজান মুভমেন্ট, পরবর্তীকালে কিন্তু সেটা একটা রিলিজিয়াস মুভমেন্টে টার্ন ওভার করে, ঠিক আছে। একটা পেজান মুভমেন্ট ছিল, কিন্তু পরবর্তীকালে একমাত্র এই কোশ্চেনটা এরকম আসতে পারে যে একটা পেজান মুভমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং মুভমেন্ট ওয়াজ বিগিনিং অ্যাজ এ পেজান্ট বাট লেটার টার্ন টু এ রিলিজিয়াস অ্যাসপেক্ট। তো সেই মুভমেন্টের নাম কি, সেটা হচ্ছে কি মোফলা রেবিলিয়ন। মনে থাকবে, কোয়েশ্চেনটা আসতে পারে এইভাবে। আর কিছু কিছু মুভমেন্ট হয়েছিল ট্রাইবাল মুভমেন্ট, যেটা হচ্ছে গিয়ে সীতারামালু রাজু, ঠিক আছে। সীতারামালু, সেটা তিনি করেছিলেন। সীতারামালুর ট্রাইবাল মুভমেন্ট 1924 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে। তো সেখানে সীতারামালু কীভাবে লিডারশিপ দিয়েছিলেন কর্ণাটকে, ঠিক আছে। তো সেখানকার যে ফরেস্টগুলো থাকতো, সেই ফরেস্টগুলো নন কোঅপারেশন মুভমেন্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রিটিশরা প্রোটেকশন জারি করে দিয়েছিল, সেখানে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হতো না। কিন্তু সীতারামালু কী করেছিলেন, জোর করে কিন্তু ট্রাইবাল মুভমেন্ট, আর ট্রাইবালদের কিন্তু ফরেস্টের উপরে ডিপেন্ড করতে হয়, তাদের জীবিকা কিন্তু ফরেস্টের উপর নির্ভর করে। তো সে কারণ তাদের ছাগল, গরু, ভেড়া এ সমস্ত চড়াতে হয়, কাঠ, কোঠারি, পাতা সংগ্রহ করে সেগুলো জ্বালানি হিসেবে বিক্রি করে, বা সেখান থেকে অনেক মধু টধু সংগ্রহ করতে হয়, বিভিন্ন ধরনের মশলা জিনিসও পাওয়া যায় সেখানে। তো তাদের ওপর তাদের জীবিকা নির্বাহ হয় ফরেস্টের উপরে। তাই ফরেস্টে সেই জায়গায় প্রোটেকশন দেওয়া হলে এই সীতারামালু কী করেছিলেন,
তিনি সেই প্রোটেকশন ভেঙে কিন্তু ফরেস্টের মধ্যে ঢুকেছিলেন এবং ফরেস্টে তাদের যে অধিকার সেই অধিকারটা তিনি ছিনিয়ে নিয়েছিলেন। তো এইটা হচ্ছে ট্রাইবাল মুভমেন্ট। তাছাড়া পাশাপাশি আসাম টি ওয়ার্কারদের একটা মুভমেন্ট ছিল, সেটা সরো সম্পর্কে আগের দিনকে বলেছি, আর আমি ডিসকাস করতে চাইছি না। তো এই কোয়েশ্চেনটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, হু অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট লিডার টু অর্গানাইজ দ্য লেবার মুভমেন্ট ইন ইন্ডিয়া? তো এইটা 1870 খ্রিস্টাব্দে করেছিলেন, সেটা হচ্ছে গিয়ে 1870 না, 1890, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে NM লোখান্ডে, ঠিক আছে, NM লোখান্ডে আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো 4 নম্বর, in which city was the conference of Khilafat committee in 1920 held that? In which city was the conference of Khilafat committee in 1920 held that requested Gandhiji to assume the leadership of non-cooperation movement? Request to Gandhiji to assume the leadership of non-cooperation movement. A. Lucknow, B. Allahabad, C. Lahore, D. Karachi. এটা কারেক্ট আনসার হয়ে যাবে কি এলাহাবাদ। নেক্সট আমি আর এগুলো নিয়ে ডিসকাস করছি না বেশি। 5 নাম্বার কোয়েশ্চেন, টু অ্যাটেন্ড স্বরাজ ইন এ ইয়ার ওয়াজ দ্য এইম অফ? টু অ্যাটেন্ড স্বরাজ ইন এ ইয়ার ওয়াজ দ্য এইম অফ, এই কথাটা গান্ধীজি বলেছিলেন। তো এটা কিসের এম? এ. সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্টস, বি. হোম রুল মুভমেন্ট, সি. খিলাফত মুভমেন্ট, ডি. নন কপারেশন মুভমেন্ট। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কি নন কপারেশন মুভমেন্ট। নন কপারেশন মুভমেন্টের সময় গান্ধীজি বলেছিলেন টু অ্যাটেইন স্বরাজ উইদিন এ ইয়ার, ঠিক আছে। ইফ উই স্টার্ট দ্য নন কপারেশন মুভমেন্ট উই অ্যাটেইন দ্য স্বরাজ উইদিন এ ইয়ার, এটা মহাত্মা গান্ধীজি বলেছিলেন, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনগুলো হয়ে গেল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গুড নাইট এভরিওয়ান। যারা দেখছো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য আমার ধন্যবাদ, প্রণাম। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে। কমেন্ট করবে, যদি ক্লাস ভালো লাগে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। গুড নাইট।